আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজসাক্ষী হিসেবে প্রথম দিনই ট্রাইব্যুনালে সব ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন। পৃথিবীর সকল স্বৈরশাসকের সভাপতি হলেন শেখ হাসিনা, অসুস্থ জামাত আমিরকে যা করলেন রাষ্ট্রপতি চুপ্পু। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া দিচ্ছে চীন রাশিয়া। গাজায় 2 কেজি ডাল 1 কেজি আটা কিনতে লাগছে 25,000 টাকার বেশি। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল 9:30টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। শনিবার এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনা সহ 4টি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ 17 নেতা ওবায়দুল কাদের সহ আরও 6টি মামলার। প্রসিকিউশন জানিয়েছে শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে, তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন, চাঁদাবাজি ও টাকা পাচারের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করেছিল বিগত সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্যে একথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার 3 আগস্ট ট্রাইব্যুনালের সামনে সূচনা বক্তব্য শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যক্তি নয়, অপরাধী মুখ্য। ব্যক্তি যেই হোক, সে অপরাধ করলে তার বিচার করার জন্য আমরা সংকল্পবদ্ধ, যে কারণে আমরা বিচার চাই। আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরশাসকের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচারকে মিথ্যার উপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, সেখানে শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্ট এর মাধ্যমে বিচার না হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার পরিচালিত হবে। বলেন, শেখ হাসিনার বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। আজ রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আনা হয় ট্রাইব্যুনালে। সাক্ষ্য দিচ্ছেন জুলাই আন্দোলনের আহতরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জামাত ইসলামের আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রোববার রাষ্ট্রপতির এপিএস মোহাম্মদ সাগর হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, এপিএস সাগর হোসেনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম। এপিএস সাগর হোসেন জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জামাতের আমির শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সকালে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। আগামী 3 দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাকে কেবিনে নিয়ে আসা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপান সাগরে এন্টি সাবমেরিন মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মঙ্গলবার 5 আগস্ট পর্যন্ত এই যৌথ মহড়া পরিচালনা করবে 2 দেশের নৌবাহিনী। রোববার 3 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নির্দিষ্ট একটি জায়গায় পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে মনে করা হচ্ছে রাশিয়া কাছাকাছি কোনো এক অঞ্চলে মার্কিন এই সাবমেরিন মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ অ্যান্টি সাবমেরিন মহড়াটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য বলছে, রাশিয়া এবং চীনের যৌথ এই মহড়া পূর্ব পরিকল্পিত ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই, আগে থেকেই ঠিক ছিল এটি। 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রোববার শুরু হয়েছে এই মহড়ার ব্যবহারিক দিকটি। তবে ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণার পর এই মহড়ার গুরুত্ব এবং ভূরাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েকগুণ। অনেকের মতে এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও। দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। রোববার 3 আগস্ট সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে। যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে দালালের সহায়তা নিতে হচ্ছে, আর দালালরা এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকা রেখে দিচ্ছে। সাবের আহমেদ নামে এক উদ্বাস্তু ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন, কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন সেখান থেকে দালালরা 40% অর্থ রেখে দিচ্ছে। তিনি বলেন, যদি আপনি 1000 শেকেল উত্তোলন করেন আপনি পাবেন 600 শেকেল, যা $200 চেয়েও কম। আপনি যখন বাজারে যাবেন তখন 2 কেজি মসুর ডাল আর 1 কেজি আটাও $200 দিয়ে মিলবে না। প্রতিদিনের সাধারণ জিনিসপত্র কিনতে আমার $300 প্রয়োজন। $200 বাংলাদেশি অর্থে প্রায় 25,000 টাকার সমান। দখলদারদের অবরোধের কারণে গাজায় এখনও যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আকাশচুম্বী হয়ে গেছে। গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয়, মানবিক সহায়তা প্রবেশের জন্য গাজার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখা হবে। তবে এই বিরতিতেও সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা। গাজায় এখন যে পরিমাণ ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। 100 শেকেলের একটি পুরনো নোট নিয়ে বাজার করার চেষ্টা করেছিলেন মারিয়াম হাসান, কিন্তু কোনো দোকানি বা বিক্রেতা তার কাছে পণ্য বিক্রি করেননি। মারিয়াম বলেন, কোনো বিক্রেতাই নোটটি নিচ্ছে না, কারণ এটি পুরনো ও কস্টেপ মারা। আমি এখন কি করব? প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।